অনার্স চতুর্থ বর্ষে অর্থনীতি বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো। আমি তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি শর্মিষ্ঠা দাস, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আমি আজ তোমাদের আন্তর্জাতিক অর্থনীতি 2 বিষয় কোড 24/22/03 এর চতুর্থ অধ্যায় অবমূল্যায়ন সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে মুদ্রার অবমূল্যায়ন, প্রাইস ডিভ্যালুয়েশন, এবং দ্বিতীয়টি হচ্ছে মুদ্রার অপচয়ন, প্রাইস ডিপ্রিসিয়েশন। মনে করো 1 কেজি চালের দাম 25 টাকা। কিছুদিন পর 1 কেজি চালের দাম হলো 50 টাকা। তাহলে কি দ্রব্য পাওয়ার পরিমাণটা কিন্তু সেম, কিন্তু দ্রব্যের মূল্যটা বেড়ে গিয়েছে। এখানে কি দেখা গেল যে 25 টাকা দিয়ে আগে 1 কেজি চাল পাওয়া যেত, এখন 50 টাকা দিয়ে 1 কেজি চাল পাওয়া যাচ্ছে। তাহলে কি দেখলাম আমরা, এখানে অর্থের ক্রয় ক্ষমতাটা কমে গিয়েছে। আর আইএমএফ এর সাথে মুদ্রার অবমূল্যায়নের একটা সম্পর্ক রয়েছে। এই আইএমএফ হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আইএমএফ হলো যেখানে প্রতিটি দেশ তার অর্থের এগেইনস্টে যে স্বর্ণ মুদ্রা ঘোষণা করে। যেমন বাংলাদেশ সরকার ঘোষণা করলো অ্যাকাউন্টস স্বর্ণ ইকুয়াল টু 85 টাকা। অর্থাৎ বাংলাদেশি টাকায় 85 টাকা দিলে বাংলাদেশ সরকার অ্যাকাউন্টস স্বর্ণ দিতে বাধ্য। এটা বাংলাদেশ সরকার আইএমএফকে বলে দিল যে অ্যাকাউন্টস ইকুয়াল টু 85 টাকা। কিছুদিন পর আইএমএফ বলল অ্যাকাউন্টস ইকুয়াল টু 90 টাকা। তাহলে আগে অ্যাকাউন্টস স্বর্ণ ইকুয়াল টু ছিল 85 টাকা, আর এখন বাংলাদেশ সরকার ঘোষণা করলো যে 90 টাকা দিলে অ্যাকাউন্ট স্বর্ণ পাওয়া যাবে। এখানে অর্থের ক্রয় ক্ষমতা কমেছে না বেড়েছে? এখানে টাকার মূল্য হ্রাস পেয়েছে। এভাবে সরকার যদি আইএমএফ এ ঘোষণা দিয়ে নিজের অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস করে, তাহলে সেটাকে বলে মুদ্রার অবমূল্যায়ন। মনে করো যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্টস স্বর্ণ ইকুয়াল টু $1, বাংলাদেশের অ্যাকাউন্টস ইকুয়াল টু 85 টাকা, অর্থাৎ $1 ইকুয়াল টু 85 টাকা। যখন বাংলাদেশ অ্যাকাউন্টস ইকুয়াল টু 90 টাকা বলবে, তখন $1 ইকুয়াল টু 90 টাকা। এখানে দেশীয় মুদ্রার মূল্যটা বিদেশি মুদ্রার সাপেক্ষে হ্রাস পেয়েছে, কারণ আগে $1 ছিল 85 টাকা, এখন $1 ইকুয়াল টু 90 টাকা। এখানে কি হয়েছে? তাহলে দেশীয় মুদ্রার মান হ্রাস পেয়েছে। যেহেতু এখন সারা বিশ্বে অর্থনীতিতে গ্রহণযোগ্য মুদ্রা হচ্ছে ডলার, একটি দেশের সরকার যখন ডলারের ভিত্তিতে তার মুদ্রার মূল্য হ্রাস করে, তখন তাকে বলা হয় মুদ্রার অবমূল্যায়ন। আগে 85 টাকার বিনিময়ে $1 পেতাম, এখন 90 টাকার বিনিময়ে $1 পাচ্ছি। তাহলে ওই একই $1 পাচ্ছি 90 টাকার বিনিময়ে। বেশি পরিমাণ টাকা ব্যয় করতে হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের টাকার মূল্যটা কমে গেল। এই যে ডলারের ভিত্তিতে টাকার মূল্যটা কমে গেল, এটাকে বলে মুদ্রার অবমূল্যায়ন। একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেশীয় মুদ্রার মানটা হ্রাস পেতে হবে সরকার কর্তৃক বা সরকারের ক্ষমতাপ্রাপ্ত কোনো আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক, যেমন আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক। এবার আমরা মুদ্রার অপচয়ন সম্পর্কে জানব। বিদেশি মুদ্রার প্রেক্ষিতে দেশি মুদ্রা হ্রাস পাওয়াকে মুদ্রার অপচয়ন বলে। তাহলে কি হলো, আমরা মুদ্রার অবমূল্যায়নের একই সংজ্ঞা দিয়েছিলাম, কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে যে দুটোর ক্ষেত্রেই কিন্তু বিদেশি মুদ্রার প্রেক্ষিতে দেশি মুদ্রার মূল্য হ্রাস পাবে, কিন্তু সেই মুদ্রার মূল্যটা হ্রাস পাওয়াটা যদি সরকার ঘোষণা কর্তৃক হয়, তবে সেটাকে বলা হবে মুদ্রার অবমূল্যায়ন। আর যদি মূল্যের হ্রাসটা যদি চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে হয়, তবে সেটাকে বলা হবে মুদ্রার অপচয়ন। যেমন আমাদের ডলারের চাহিদা আছে, আবার ডলারের যোগান আছে। ডলারের চাহিদা বেড়ে গেলে তখন ডলারের মূল্য বেড়ে যাবে, টাকার মূল্য কমে যাবে। বাজার প্রক্রিয়া অর্থাৎ চাহিদা যোগানের মাধ্যমে মুদ্রার অপচয়ন হয়।
একটা দেশের অর্থনীতিতে দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হারটা কিভাবে নির্ধারিত হবে, এটা যদি সরকার বা সরকার কর্তৃক প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত হয় তবে সেটা হবে মুদ্রার অবমূল্যায়ন। অর্থাৎ সরকার যদি মনে করে তার প্রয়োজনে সরকার দেশীয় মুদ্রার মানটা কমাবে আবার বাড়াবে, যদি কমায় তখন সেই কমানোটাকে বলে মুদ্রার অবমূল্যায়ন। আর যখন বৈদেশিক বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না, অর্থাৎ সরকার বিনিময় বাজারটাকে স্বাধীন করে দেয়, চাহিদা ও যোগানের মাধ্যমে বিনিময় হারটা নির্ধারিত হয়, সেক্ষেত্রে কোনো কারণে যদি দেশীয় মুদ্রার মানটা বিদেশি মুদ্রার প্রেক্ষাপটে হ্রাস পায় তাকে মুদ্রার অপচয়ন বলে। এখন মুদ্রার অবমূল্যায়নের খবরটা বেশি শোনা যায় না, কারণ বর্তমানে আমাদের বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা নির্ধারিত হয় চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে। বিনিময় হারটা যদি স্থির হয় এবং সরকার কর্তৃক নির্ধারিত হয় তবে তাকে বলা হয় মুদ্রার অবমূল্যায়ন। আর বিনিময় হারটা যদি স্থির না হয়ে ভাসমান বিনিময় হার অর্থাৎ চাহিদা যোগানের মাধ্যমে বিনিময় হার নির্ধারিত হয়, তখন যদি কোনো কারণে মার্কেটে বিদেশি মুদ্রার চাহিদা বাড়ায় অথবা বিদেশি মুদ্রার যোগান কমায়, বিদেশি মুদ্রার মূল্য বেড়ে যায় এবং দেশি মুদ্রার মূল্য যদি কমে যায় তাহলে তাকে মুদ্রার অপচয়ন বলে। এবারে দেখব মুদ্রার অবমূল্যায়ন কেন করা হয়। লেনদেন ঘাটতি দূর করার জন্য মুদ্রার অবমূল্যায়ন করা হয়। ঘাটতি দূর করার জন্য অবমূল্যায়নকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়। অবমূল্যায়নের ফলে বিবেচ্য দেশের রপ্তানির আন্তর্জাতিক মূল্য হ্রাস পায় এবং অভ্যন্তরীণ আমদানির মূল্য বৃদ্ধি পায়। ফলে রপ্তানি বৃদ্ধি পায় এবং আমদানি হ্রাস পেয়ে লেনদেন ঘাটতি প্রশমিত হয়। ধরি একটি দেশের রপ্তানি আয় $25 লক্ষ আর আমদানি ব্যয় $35 লক্ষ। তাহলে কি করতে হবে? লেনদেন ঘাটতি দূর করার জন্য আমাদের রপ্তানি আয় বাড়াতে হবে। তাহলে রপ্তানি আয় আমরা একটু বাড়িয়ে দেই, এখানে করলাম $30 লক্ষ। আর আমদানি ব্যয়টা কমিয়ে আমরা আগে ছিল $35 লক্ষ, এখন $30 লক্ষ। তাহলে এখানে বাণিজ্য ঘাটতি কতটুকু? বাণিজ্য ঘাটতি হচ্ছে $10 লক্ষ। এরপরে যখন আমরা আমদানি আয় বাড়িয়ে দিলাম এবং অর্থাৎ রপ্তানি আয় বাড়িয়ে এবং আমদানি ব্যয় কমিয়ে দিলাম, তখন কি হলো? এখানে শূন্য হলো। তাহলে এখানে কি হলো? যে লেনদেন ভারসাম্য অর্জিত হলো। রপ্তানি আয় বাড়াতে এবং আমদানি ব্যয় কমাতে সরকার বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করে। লেনদেন ঘাটতি দূরীকরণে রপ্তানি বৃদ্ধির কোনো বিকল্প নেই। রপ্তানি বৃদ্ধির সম্ভাব্য উপায় দক্ষতার সাথে প্রয়োগ করে রপ্তানি আয় বাড়ানোর মাধ্যমে লেনদেন ভারসাম্যের ঘাটতি কমানো সম্ভব। রপ্তানি আয় বাড়াতে আন্তর্জাতিক বাজার সম্প্রসারিত করতে হবে, অর্থাৎ যেসব দেশের সাথে এখনো বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক স্থাপন হয়নি সেই সব দেশে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে হবে। আর আরও রপ্তানি বিভিন্ন যে আইটেম রয়েছে সেগুলোর পরিমাণ বাড়াতে হবে। যেমন আমরা রিসেন্টলি সফটওয়্যার রপ্তানি করছি। রিসেন্টলি 1 জুলাই থেকে বাংলাদেশের শুল্ক পণ্যের 97% শুল্কমুক্ত সুবিধা দিল চীন সরকার। এই সুবিধা কাজে লাগাতে পারলে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণও অনেকটা কমে যাবে। চীনের বাজারে স্বল্পোন্নত দেশ হিসাবে বাংলাদেশ এখন প্রায় 8256টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। আর সেই সঙ্গে দেশটিতে বাংলাদেশি পণ্যের রপ্তানির পরিমাণও প্রতি বছর অনেক বৃদ্ধি পাবে। এবারে আমদানি ব্যয় কমানোর জন্য আমদানি বিকল্প শিল্প স্থাপন করতে হবে। যেসব পণ্য বিদেশ থেকে আমদানি করা হয় তার বিকল্প পণ্য দেশেই উৎপাদনের কৌশল গ্রহণ করতে হবে। ফলে আমদানির ব্যয় আপনা থেকে কমে আসবে এবং লেনদেন ভারসাম্যের হিসাবে প্রতিকূলতা হ্রাস পাবে।
রপ্তানি এবং আমদানি প্রক্রিয়ার মাধ্যমে অবমূল্যায়ন দ্বারা লেনদেন ঘাটতি কিভাবে দূর করা যায় সেটা আমরা এবার চিত্রের মাধ্যমে দেখব। প্রথমে আমরা রপ্তানি প্রক্রিয়া দেখব। চিত্রে ওএক্স অক্ষে বাংলাদেশের রপ্তানি পণ্য পাট এবং ওয়াই অক্ষে পাউন্ডের ভিত্তিতে বাংলাদেশের টাকার বিনিময় হার নির্দেশ করা হয়েছে। চিত্রে ডিডি হচ্ছে বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের চাহিদা রেখা, আর S0 এবং S1 হচ্ছে বাংলাদেশের রপ্তানি পণ্যের যোগান রেখা। এ বিন্দুতে বিনিময় হার যখন OR, তখন বাংলাদেশের রপ্তানির পরিমাণ হচ্ছে OM, রপ্তানি আয়ের পরিমাণ হচ্ছে ORAM। অবমূল্যায়নের পর পাউন্ডের ভিত্তিতে টাকার বিনিময় হার OR থেকে কমে OR1 হলে রপ্তানি পণ্য পাটের দাম কমে OR থেকে OR1 হয়, অর্থাৎ পূর্বের তুলনায় যুক্তরাজ্যের আমদানিকারকরা পূর্বের তুলনায় সস্তায় পণ্য পাবে। এই কম মূল্যে বাংলাদেশ পূর্বের তুলনায় বেশি পণ্য রপ্তানি করতে পারবে, যা নতুন যোগান রেখা S1 দ্বারা নির্দেশিত। এই যে S1 দ্বারা নির্দেশিত। চিত্র অনুযায়ী অবমূল্যায়নের পর তাই পাউন্ডের ভিত্তিতে বাংলাদেশের রপ্তানি দাঁড়াবে OR1 BM1, যা বিশেষ অবস্থায় ORAM এর তুলনায় বেশি। রপ্তানি আয় বেড়ে যাওয়ার কারণে তাই বাংলাদেশের লেনদেন ঘাটতি কিছুটা হলেও কমে যাবে। এবারে আমদানি প্রক্রিয়া দেখব। দেখো এখানে ওএক্স অক্ষে বাংলাদেশের আমদানি পণ্য গম এবং ওয়াই অক্ষে পাউন্ডের ভিত্তিতে বাংলাদেশি টাকার বিনিময় হার নির্দেশ করা হয়েছে। এখানে এই যে SS হচ্ছে বিদেশি পণ্য গমের যোগান রেখা, আর ডি এবং D1 হচ্ছে বিদেশি পণ্যের জন্য বাংলাদেশের আমদানি চাহিদা রেখা সমূহ। অবমূল্যায়নের পূর্বে বাংলাদেশ নির্দিষ্ট পরিমাণ টাকায় OR পরিমাণ পাউন্ড ক্রয় করতে পারে, ফলে উহার আমদানি চাহিদা ছিল OM এবং পাউন্ডের ভিত্তিতে বাংলাদেশের মোট আমদানি ব্যয় ছিল OREM। অবমূল্যায়নের পরে একই পরিমাণ টাকায় এখন OR1 পরিমাণ পাউন্ড পাওয়া যায়, ফলে গমের জন্য বাংলাদেশের চাহিদা রেখা দাঁড়াবে D1 এই যে এই রেখাটা। এই অবস্থায় আমদানি হ্রাস পেয়ে দাঁড়াবে OM1 এবং আমদানির মোট ব্যয় হবে OR1 FM1। এখানে দেখো অবমূল্যায়নের পূর্বে হচ্ছে আমদানি হচ্ছে OREM, আর অবমূল্যায়নের পর হয়েছে আমদানি কত OR1 FM1। তাহলে এখানে কি আমদানি কিন্তু কমেছে, তাই বাংলাদেশের লেনদেন ঘাটতি অনেকাংশেই কমবে। এভাবে একটি দেশের রপ্তানি বৃদ্ধি এবং আমদানি ব্যয় হ্রাস করে লেনদেন ঘাটতি দূর করার ব্যাপারে দ্বিমুখী ভূমিকা পালন করে অবমূল্যায়ন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা মুদ্রার অবমূল্যায়ন এবং অপচয়ন সম্পর্কে জেনেছি। তারই প্রেক্ষিতে এই প্রশ্নটা তোমরা বাড়িতে লিখে ফেলবে যে মুদ্রার অবমূল্যায়ন ও অপচয়নের মধ্যে পার্থক্য। মুদ্রার অবমূল্যায়নই হোক আর অপচয়নই হোক, দুটোর ক্ষেত্রে কিন্তু বিদেশি মুদ্রার প্রেক্ষিতে দেশি মুদ্রা হ্রাস পাবে। অর্থাৎ মুদ্রার অবমূল্যায়ন তখনই হবে যখন বিদেশি মুদ্রার প্রেক্ষিতে দেশি মুদ্রার মূল্য হ্রাস পাবে সরকার কর্তৃক ঘোষণা হলে, আর অপচয়ন হবে তখন যখন বাজার প্রক্রিয়া অর্থাৎ চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে বিনিময় হারটা নির্ধারিত হবে, তখন সেটা হবে মুদ্রার অপচয়ন।
প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।